আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই দেখেছেন আমি একটা নোটিশ দিয়েছি। নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরই দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এইসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার গাড়ি কাছে খেসতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর, মনে পড়ছে? অনেকেই আমার মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অব্দিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে, এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছেন। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছেন সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তাই তারেক রহমান কি পুতুল সরকার, পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো, এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে। এনসিপির নেতারা এখন ছাত্র দলের হাতে মার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে।
সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না। সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটার কিন্তু মাপ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে 151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন, এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোষ আপনার দেশে পৌঁছেছেন। তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আজকে, দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশন তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা আর দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবেন না, মানে ছেড়েও কথা বলবেন না। আপনাদের দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষা নেই, রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের এই সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন। এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায়, বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখাও কথা বলা হয়েছে, আমি যেটা বলেছি 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়ক পথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয়, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে।
তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান, কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং আর আমাদের নরেন্দ্র মোদী আর জয়শঙ্কর আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোষ তিনি যে যাচ্ছেন, সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনের ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন। নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। মানুষের ঢাল যদি থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং অমলের ইন্টারভিউটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেটাতে আপনারা দেখে নিতে পারেন। সেখানেও সে ডিটেলসে সবকিছু বলে দিয়েছে। নমস্কার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিকে চারদিক থেকে রাহুরা এমনভাবে ঘিরে ধরেছে, এ দেশের মানুষ, এ দেশের মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আর কারো জানার ইচ্ছা আছে সেটাও মনে হচ্ছে না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, কিন্তু হাজার হাজার বছর থেকে এদেশে হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ জনগোষ্ঠী, জৈন এবং অন্যান্য ধর্মের নানান নৃগোষ্ঠীর মানুষ শান্তিতে সহাবস্থান করে এসছে। সেই দেশটিকে এই জুলাই মাসে 2024 সালে এমন একটি অন্ধকারের গলির দিকে মুখ করে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে যত যাচ্ছে, এটি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছে। সাম্প্রতিক নানান খেলা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে মৌলবাদী পাকিস্তান, আরেকদিকে বিশ্ববাটপার আমেরিকা, এবং শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনারা জানেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার বাংলাদেশের মাত্র 2টি জিনিস রয়েছে। একটি হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম ফ্রম ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আফ্রিকায় সহ পৃথিবীর নানা দেশে আমাদের শ্রমিকরা যায়, তারা সেখানে কাজ করে, আর গ্রামে, শহরে, গঞ্জে আত্মীয় স্বজন, পরিজন সবার জন্য তারা সেই রেমিটেন্সের টাকা দেশে ফেরত পাঠায়। আরেকদিকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে গার্মেন্টসে কাজ করে, সেই গার্মেন্টসকে দিয়ে বিদেশ থেকে প্রতি বছর অ্যাভারেজে 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। এখন এই 24 জঙ্গি উত্থানের পর আমেরিকার টাকায়, আমেরিকার পৃষ্ঠপোষকতায় যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এসে দাঁড়ালেন ডক্টর ইউনূস, নোবেল ইউনূস। সেই নোবেল ইউনূস আসার পর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার এমন কোনো পথ তিনি বাকি রাখেন নাই। আস্তে আস্তে এই দেশটাকে আমেরিকার কলোনিতে রূপদান করেছেন। আমেরিকাকে বন্দর দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে নেভাল বেজ, আমেরিকাকে দিতে হবে সামরিক ঘাঁটি, আমেরিকাকে দিতে হবে করিডোর, আমেরিকার থেকে জাহাজ কিনতে হবে, আমেরিকার থেকে বিমান কিনতে হবে, তেলও এখন আমেরিকার থেকে কিনতে হবে। আমরা আগে, আপনারা জানেন, যে কাতার থেকে এলজি গ্যাস বা এলপি গ্যাস আমরা কিনতাম,
যেটা দিয়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে মানুষের রান্নাবান্নার কাজ করে, সেই গ্যাস এখন আসবে আমেরিকা থেকে। কাতার থেকে আনলে যে দাম পড়তো গ্যাসের, সেই দামের তুলনায় 1.5 গুণ বেশি দামে আমেরিকা থেকে আনতে হবে। এবং বাংলাদেশ 8 লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কিনবে। এই গম যদি আমেরিকা থেকে না কিনে আমরা যদি ইউরোপ থেকে বা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইভেন পাকিস্তান থেকেও কিনি বা ইন্ডিয়া থেকে চায়না থেকে কিনি, তাহলে আমাদের সেই গমের যে দাম পড়ে শুধু আমেরিকা থেকে ক্যারিং কস্ট তার চেয়ে বেশি পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, এই দেশটাকে ক্ষমতার মসনদে বসার জন্য মির্জাফর কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব দিয়ে দিয়েছিল, বলেছিল আমার শুধু নবাবই দরকার। তার মানে নবাবের শুধু দায়িত্ব থাকবে, কোনো ক্ষমতা থাকবে না, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধু ক্ষমতা থাকবে, কোনো দায়িত্ব থাকবে না। লুটপাট করে এই সোনার দেশটাকে যেভাবে ফকিরে পরিণত করেছিল, দুর্ভিক্ষ মন্বন্তরের সৃষ্টি করেছিল, সেই একই কায়দায় এই জামাত বিএনপি আজ বাংলাদেশকে পথে বসিয়েছে। আপনারা শুনেছেন জামাত বলছে যে আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু। কারণ 1971 সালে আমার নারীরা যখন দর্শিত হচ্ছে, আমার ভাইদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমার মুক্তিযোদ্ধাদেরকে যখন রাষ্ট্রবিরোধী বলে হত্যা করা হচ্ছে, যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেই অস্ত্র আমেরিকা থেকে এসেছিল, আর সেই অস্ত্র চালাচ্ছিল জামাতের আলবদর, আল শাম, রাজাকার এবং শান্তি কমিটি। জামাত প্রাতিষ্ঠানিকভাবে 1971 সালে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে ছিল। পাকিস্তান তাদের বাবা, এখনও আমেরিকার সাথে আছে, যেই জন্য পাকিস্তান একবার 2 ভাগ হয়েছে, এবার আরও ভাগ হবে। তাহলে খেয়াল করে দেখেন যে তারা কিন্তু এক চুলো নড়েনি, তারা কিন্তু ওই 1971-এর জায়গায় আছে। এখন তারেক জিয়া 17 বছর বিদেশে থাকার পর তিনি মনে করলেন এই মসনদ আমার দরকার। এ দেশকে যদি শোষণ করতে হয়, এ দেশকে যদি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তারেক জিয়াকে তো আমাদের প্রয়োজনে আছে। এই দেশ যদি ধ্বংস করতে হয়, তাহলে তাকে তো আমাদের প্রয়োজনে আছে। বাংলাদেশের মানুষ একবার খালেদা জিয়াকে, একবার তারেক জিয়াকে, 2 জন অর্ধশিক্ষিত মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ছেড়েছে। বাংলাদেশের এই মানুষদের কিন্তু আপনি প্রশংসা না করে পারবেন না। কেন পারবেন না? দেখেন, বাচ্চা স্কুলে পড়ে, মাইলস্টোন স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, অথবা উইলসে পড়ে, অথবা অন্য কোনো স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাখা হয়েছে, তার রেজাল্ট কেমন, ম্যাট্রিকে স্টার কয়টা, ইন্টারমিডিয়েট স্টার কয়টা, সেটা দেখা হয়। অথচ একটা দেশ চালাবে তাদের কোনো ডিগ্রি দরকার নাই, তারা ডক্টর কদম আলী হলেই চলবে। সুতরাং বাংলাদেশ প্রতিটা পদে পদে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে আমাদের যে চুক্তি, এই চুক্তির পরও আমেরিকা গত সপ্তাহে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপরে আরও 10% ইন্টারেস্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারপরে খেয়াল করেন, 19-এর সাথে 10 করলে 29%। আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে পুরো পৃথিবীতে ছিলাম 2nd পজিশনে, চায়না 1 নম্বর, আমরা 2 নম্বর। আর এখন 3 নম্বর ছিল তখন ভিয়েতনাম, এখন ভিয়েতনাম 2, চায়না তার 1 নম্বর জায়গা ঠিক রেখেছে, আর আমরা এখন 3। খেয়াল করে দেখেন, যে কথাটি শুরু করেছিলাম, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের যে আয় সেটা অনেক অংশে কমে গেছে। কারণ অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আওয়ামী লীগের লোকের বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির জঙ্গি বাহিনী এই কর্মীদেরকে এই যেই সব প্রতিষ্ঠানে কাজ করে সেই সব প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে, কারো কারো জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে, বিমা দিয়ে এদেরকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। সুতরাং হাজার হাজার কর্মী এখন ছাঁটাই হয়ে গিয়েছে। বাংলাদেশের বাজার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স বাংলাদেশের বাজার থেকে যেই পরিমাণ পণ্য কিনতো, এটা এখন তার অর্ধেকে নেমে গেছে। ঠিক এমনি করে রাশিয়া এবং জার্মানি, স্পেন, পর্তুগাল এরাও কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণে আগে কিনতো সেই পরিমাণ থেকে কমিয়ে দিয়েছে। তার মানে বাংলাদেশ যে গার্মেন্টস দিয়ে 70 বিলিয়ন রপ্তানি করতো প্রতি বছর, এটা প্রতি বছরে 5% করে বৃদ্ধি পেত। এখন এবারে 5% বৃদ্ধি তো দূরের কথা, আরও 5% কমে 65-তে চলে এসছে। তার মানে আমাদের 10 বিলিয়ন নেট ইনকাম সেখান থেকে অলরেডি কমে গেছে। এই বছর যেতে যেতে এটা 20 বিলিয়ন কম হতে পারে। তারপরে আমাদের যে পরিমাণে বিদেশে আমাদের শ্রমিকরা যেত,
সেই শ্রমিকদের যে ইনকাম ডলারে সেটা যে পরিমাণে আসতো, সেটা এখন বর্তমানে দুবাই সহ বহু দেশ বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস আসার পর থেকে। এবং স্টুডেন্ট হিসেবে যে ছেলেবেলারা বিদেশে যেত সেটাও অনেকাংশে কমে গেছে। যার ফলে হয়েছে কি, যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, একটি গার্মেন্টস, আরেকটি ম্যান পাওয়ার, এই দুটা ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে বাইয়া কার্ড বিক্রি করে, বাইয়া খাল বানিয়ে কুমির আনতে পারবেন, কিন্তু সেখানে মাছ আসবে না। ফলে বাংলাদেশ আসলে তার গন্তব্য হারিয়ে ফেলছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিরতা আসছে। এবং আপনারা দেখেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষের মধ্যে শিশুদের প্রতি মায়া, মমতা এবং শিশুদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা বা মমত্ববোধ এবং দায়িত্ববোধ যে পরিমাণে ছিল, এখন কিন্তু সেটা আর নেই। প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, এতিমখানায় এই শিশুদেরকে মৌলানারা বলৎকার করছে। যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তাদের সেই সৎ লোকেরা পতিতা নিয়ে ধরা পড়ছে নিম্নমানের হোটেলে। ঠিক এমনি করে বাংলাদেশটাকে প্রতিনিয়ত আস্তে আস্তে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল, আস্থার জায়গা ছিল, সেই ধর্মের যে বেসটা ছিল, সেখানেও কুঠারাঘাত হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা এই দেশ থেকে চলে গেছে। ফলে বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল অন্ধকার সামনের দিকে। আপনি খেয়াল করে দেখেন, 6 কোটি মানুষের মতো মানুষ আওয়ামী লীগ করে, তাদেরও কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যখন এই পিঠটা যখন দেওয়ালের সাথে একটু ঠেকিয়ে যখন সামনের দিকে তাকাবে, 6 কোটি মানুষ কিন্তু 1 কোটি করে, একজন করে ধরলেও কিন্তু 12 কোটি কিন্তু যুদ্ধে চলে আসে। একটা দেশে যদি এই 12 কোটির মধ্যে সংঘাত হয়, তাহলে মনে রেখেন সেই দেশ কিন্তু গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার। প্রতিনিয়ত ভারতকে কিভাবে শত্রু বানানো যায়, ভারতকে কিভাবে আমাদের সাথে লাগিয়ে রাখা যায়, সেই রকমের একটা আলাপ আলোচনা রাজনৈতিক মহল থেকে এসছে। কোন রাজনৈতিক? সাম্প্রদায়িক রাজনীতিক, এনসিপি জঙ্গি রাজনীতিক বিদদের কাছ থেকে। এবং দেখেন 1971 সালের সাথে 2024-এর তুলনা করে বহু লোক লেখালেখি করছেন এবং প্রথম আলোতেও লিখছেন। অথচ দেখেন 1971-এর পর 72, 73, 74 সালে কোনো মুক্তিযোদ্ধাকে পিটাবে এমন সাহস বাংলার মাটিতে কারো ছিল না। এই দেখেন সার্জিস এবং কি পাটোয়ারি জানি, পাটের ব্যাপারী নাকি পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই হারামজাদা দুইটাকে কুত্তার মতো ফিটাইছে আজকে। কোথায়? সিলেটে। এরপরে তারা গিয়েছিল এর আগে কোথায়? বঙ্গবন্ধুর জন্মস্থানে টঙ্গিপাড়ায়। সেখানেও ওই ট্যাঙ্কের ভিতরে করে পিসিতে করে ফেরত আসছে, আপনারা দেখেছেন। সুতরাং তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা কোনোটাই নেই। মানুষ বুঝতে শিখেছে তাদেরকে ব্যবহার করে ডক্টর ইউনূসের নীল নকশা, আমেরিকার টাকায় এই দেশটিকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। 1 বছর 2 বছর যেতে হবে না, আগামী 6-7 মাসের মধ্যেই দেখবেন হাহাকারটা আরও কত বৃদ্ধি পায়। এর ফলে যেটা হবে যে এই বাংলাদেশ যেখানে উদ্যোগতি ছিল সেটা নিম্নগতির দিকে চলে যাবে এবং শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলৎকারের আঁকড়াগুলোকে যদি বন্ধ করা না যায়, এই বলৎকারের আঁকড়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই দেশে আগামী প্রজন্মে একটা নষ্ট প্রজন্মের শিশুরা বড় হয়ে উঠবে। সত্যিকারের শিশুদেরকে যদি রক্ষা করা আমরা না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই অন্ধকার। আসুন, এই বাংলাদেশকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। এই বাংলাদেশকে আমরা বেনিয়াদের তীর্থস্থান করতে চাই না। এই বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধের স্থান হিসাবে দেখতে চাই না। এই বাংলাদেশকে আমরা মানুষের দেশ, সভ্য মানুষের দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দেশ, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার দেশ, পূর্বপুরুষের দেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, আসুন সবাই সাম্প্রদায়িক শক্তিকে রুখি, সন্ত্রাসীদেরকে রুখি, জঙ্গিদেরকে রুখি এবং সুন্দরের দিকে যাত্রা করতে হলে 71-মুখী রাজনীতি আবার শুরু করতে হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।